হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। আমরা পাটিগণিত শুরু করেছিলাম। ওকে, আমরা প্রথমে যেটা শিখেছিলাম সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট। আজকে আমরা পাটিগণিতের সেকেন্ড পার্ট, যেটা তোমাদের অধ্যায় হচ্ছে 6, পেজ নাম্বার হচ্ছে 100। দেখো, তোমাদের যেটা সেকেন্ড পাটিগণিত আছে যে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, এখান থেকে আজকে আমাদের পার্ট 1 ভিডিও হচ্ছে। এই পুরো চ্যাপ্টার উপরে আমরা যতগুলো ভিডিও হয় সেটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দেব। আরেকটা তোমরা ক্লাস 10-এ দেখবে, প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে সমস্ত অঙ্ক তোমরা পেয়ে যাবে। ওকে, প্লে লিস্টে গিয়ে তোমাকে খুঁজতে হবে একটু, প্লে লিস্টে গিয়ে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারই পার্ট 1, পার্ট 2 করে পাবে। তাহলে দেখো, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, এটাকে ইংলিশে কী বলে? চক্রবৃদ্ধি সুদকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, এবং সমাহার বৃদ্ধি হ্রাসকে বলা হয় ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ। ওকে, ইনক্রিজ মানে কি বেড়ে গেল, আর ডিক্রিজ মানে কি কমে গেল। ওকে, তাহলে পাটিগণিতের উপরে টোটাল কত নাম্বার আছে সেটা আমি তোমাদের একটু নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো, সামেটিভ 3-তে তোমরা যদি আসো তাহলে দেখতে পাবে যে এখানে পাটিগণিতে 3টে চ্যাপ্টার আছে। একটা হচ্ছে সরল সুদ কষা, যেটা আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি, আর এই চ্যাপ্টারে আমরা শুরু করব চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। আর থার্ড যেটা আছে পাটিগণিতে সেটা হচ্ছে অংশীদারি কারবার। ওকে, এই তিনটার উপরে বেস করে তোমাদের সামেটিভ 3 মানে ফাইনালে দেখবে বোর্ডের এক্সামে যে তোমরা পাটিগণিতে কত পাচ্ছ। দেখো, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন 5-এর একটা থাকবে, তার মানে 5 এখানে একটা কোশ্চেন থাকবে, দুটো থাকবে, তোমাকে একটা করতে হবে। ওকে, দুটোর মধ্যে একটা করতে হবে সামেটিভ 3-তে। এবার কি বলেছে দেখো, যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে 12টির মধ্যে 10টি উত্তর দিতে হবে। তার মধ্যে দেখো তোমাকে এখানে পাটিগণিত থেকে কত থাকছে, দুটো 2 নম্বরে থাকছে, দুটো 2 নম্বরে মানে 4 থাকছে। পাটিগণিতে দুটো 2 নম্বরে কোশ্চেন পাচ্ছ 4, আর একটা ব্রড কোশ্চেন পাচ্ছ, তাহলে 5 আর 4 কত হলো 9। এবার বলেছে 1 নম্বরে একটা থাকবে যেটা সত্য মিথ্যা দিয়ে, আর শূন্যস্থান পূরণে থাকবে 1 নম্বর দিয়ে, আর বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন মানে অপশান থাকবে এ বি সি, সেখান থেকে তোমাকে চয়েস করতে হবে। তাহলে 1, 2, 3, আর এদিকে দেখলাম যে 5, 4, 9, 9, 10, 11, 12, তাহলে টোটাল পাটিগণিতের উপরে তোমাদের 12 নাম্বার থাকছে। ওকে, টোটাল যদি তোমরা 3খানা চ্যাপ্টার ভালো মতো দেখে নাও, এই সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমাহার আর অংশীদারি কারবার, তাহলে তোমার টোটাল এখানে নাম্বার থাকছে 12। ওকে, চলো তাহলে আমরা একটু আলোচনা করে নিই। ওকে, যে কম্পাউন্ড ইন্টারেস্টটা অ্যাকচুয়ালি কি, চক্রবৃদ্ধি সুদটা অ্যাকচুয়ালি কি। আমরা সিম্পল ইন্টারেস্ট জেনেছি, যে সিম্পল ইন্টারেস্টটা সেটার ক্ষেত্রে ফর্মুলাও জেনেছি আমরা, যে আই ইকুয়াল টু P/100। তাহলে এর ক্ষেত্রে আমরা একটু জেনে নিই এটা অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্টটা কি। তো সর্বপ্রথম একটু পড়ে নিই। ওকে, পড়ে নেওয়ার পরে আমি আমার মতো করে একবার বুঝিয়ে দেবো। দেখো কি বলেছে, যে আমাদের পাড়ার বাপ্পাদা সাইকেল কেনার জন্য পাড়ার সমবায় ব্যাংক থেকে বার্ষিক 8% সুদে 1200 টাকা আর 2 বছরের জন্য ধার করেছেন। তাহলে এটা তো সিম্পল ইন্টারেস্ট থেকে আমরা জানি যে এটা সময় দেওয়া আছে, এটা প্রিন্সিপাল দেওয়া আছে, আর এখানে সুদের হার মানে আর দেওয়া আছে। তাহলে দেখো 1 নম্বর পয়েন্টটা বলেছে যে হিসাব করে দেখি 2 বছর পরে বাপ্পাদাকে মোট কত টাকা ফেরত দিতে হবে। এটা একদম ইজি, যে 2 বছরের সুদ মানে আই ইকুয়াল টু P/100 সেটাই করেছে। দেখো পি এখানে হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট করেছে প্রথমে, এটা হচ্ছে টি, এটা হচ্ছে আর, তাহলে P/100। এবার এটা কাটাকাটি করলে দেখো দুটো শূন্য যদি আমরা কেটে দিই, তাহলে এখানে কত পাচ্ছি, 12 দুগুণে 24 বা 8 দুগুণে 16 বা 12 দুগুণে 24, 24কে যদি আমরা 12 দিয়ে গুণ করি, ওকে, তাহলে এটা আমরা কত পাবো। ওকে, শূন্য কেটে যাচ্ছে, তো 12 দুগুণে 24, 24কে আমরা 8 দিয়ে যদি করি, 4 8 32 2, হাতে থাকলো 3, 8 দুগুণে 16, 17, 18, মানে 192 পাচ্ছি, 192 টাকা। ওকে, এটা কি পাচ্ছি, সুদ মানে আই পেলাম। 2 বছর পরে বাপ্পাদাকে মোট এত টাকা ফেরত দিতে হবে, কেন কি তিনি এই টাকা ধার নিয়েছেন, ধার নিলে কি ওনাকে সুদ দিতে হবে কত পার্সেন্ট হারে, 8% হারে। তাহলে সুদ আসল মানে আসল তো দিতেই হচ্ছে, 1200 টাকা তো ফেরত দিতেই হবে, তার সাথে ওনাকে কী দিতে হবে, সুদটা দিতে হবে। কত সুদ, 192 টাকা। তো টোটাল বাপ্পাদাকে দিতে হচ্ছে 1392 টাকা ফেরত দিতে হচ্ছে। কিন্তু দেখো এবার ইন্টারেস্টিং, যে কিন্তু 2 বছর পরে বাপ্পাদাকে মোট 1399.68 টাকা ফেরত দিতে হলো। কেন হলো, যে আমরা তো জানি যে সিম্পল ইন্টারেস্টে এই টাকাটাই দিতে হতো, কিন্তু বলছে আবার 2 বছর পরে বাপ্পাদাকে মোট কত টাকা বেশি দিতে হচ্ছে,
সামান্য কিছু টাকা বেশি দিতে হচ্ছে, কেন দিতে হচ্ছে এটা আমরা জানব। বলছে এমন হলো কেন, অর্থাৎ 2 বছরে সুদে আসলে কিভাবে মোট টাকার পরিমাণ 1392 টাকার চেয়ে বেশি হলো হিসাব করে দেখি। বলছে এই সময়ে ব্যাংক বাপ্পাদাকে 1200 টাকা 2 বছরের জন্য বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে, যেটাকে কম্পাউন্ড ইন্টারেস্ট, ধার দিয়েছিলেন। কী হিসাবে দিয়েছিলেন দেখো, সরল সুদ আকারে না, কিন্তু সেটা চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি, দেখো চক্রবৃদ্ধি মানে কি, চক্র কথার মধ্যে এইভাবে যাচ্ছে, ওকে, এখান থেকে এখানে আসছে মানে চক্রর মতো করে ঘুরছে, ওকে, সিম্পল একটা মিনিং। দেখো চক্র মানে কি, সে ঘুরছে, ওই টাকাটাই ঘুরছে। এটা আমি আমার মতো করে বোঝাবো, আগে দেখিনি বইয়ের ভাষাগুলো। যে 3 নাম্বার কি বলেছে, যে চক্রবৃদ্ধি সুদটা কি অ্যাকচুয়ালি। তো বাস্তবে সুদ 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সরল সুদ, যেটা আমরা অলরেডি করে নিয়েছি, আর এখন যেটা শিখছি সেটা কি চক্রবৃদ্ধি সুদ শিখছি, মানে চক্র মতে টাকাটা ঘুরবে। তো সরল সুদটা অ্যাকচুয়ালি আমরা কি জেনেছিলাম, যে কেবল আসল বা মূলধন, যে কোনো একজন আসলকেই মূলধন বলা হয়, উপর সুদ ধার্য হলে তাকে সরল সুদ বলা হয়, যেটাকে সিম্পল ইন্টারেস্ট। একদম ইজি এটা, ওকে। যে ডাইরেক্ট আমরা কী বের করবো, সুদটা বের করবো আর আসলটা যোগ করবো, তাহলে সুদ আসল আমি পেয়ে যাচ্ছি। কিন্তু চক্রবৃদ্ধির সুদটা কি বলছে, কোনো নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ মূলধন বা আসলের সঙ্গে যুক্ত করে ওই সুদ আসল বা সবৃদ্ধি মূল, মানে কি এখানে সুদ আসল বলেছিলাম, সবৃদ্ধি মূল মানে সুদ যোগ আসল, পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য নতুন আসল বা মূলধন হিসেবে গণ্য করে পুনরায় যখন সুদ হিসাব করা হয়, তখন সেই সুদকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারো নি, তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ধরে নাও সাপোজ যে প্রথমে আমি নিলাম 100 টাকা, আমি নিলাম এটা 1 বছরের জন্য, ওকে, 10% সুদের হারে। তাহলে 1 বছর পর এটা কত টাকা হবে, 110 টাকা, ওকে, 110 টাকা হবে। এই 110 টাকা, এটা প্রথমে প্রিন্সিপাল ছিল আমার, ওকে, এটা হচ্ছে আসল, আমি 1 বছর সময় নিয়েছি, সুদের হার হচ্ছে 10%। তাহলে কত পাচ্ছি দেখো, যে আই ইকুয়াল টু আমি কত পাবো, 100, 1 বছরের জন্য 10% সুদের হারে বাই 100 কেটে যাচ্ছে, তাহলে কত টাকা পাচ্ছি, 10 টাকা সুদ পাচ্ছি। তার জন্য এটা 110, কেন কি সুদ আসল হচ্ছে আমার কত, 110 টাকা হচ্ছে, ওকে। যে 100 টাকা আমি প্রিন্সিপাল নিয়েছিলাম, মানে আসল নিয়েছিলাম, কিন্তু 10% যখন আমি 10% সুদের হার দিচ্ছি 1 বছরের জন্য, তাহলে আমার কত হচ্ছে, 110 টাকা দিতে হচ্ছে। আমি ব্যাংক থেকে যদি টাকা নিই, 100 টাকা আমি ব্যাংক থেকে নিলাম, তো আমাকে যখন ব্যাংকে দিতে হচ্ছে টাকাটা 1 বছর পর ফেরত যখন দেবো, তখন কি 100 টাকা দেবো, নিশ্চয়ই 100 টাকা দিব না, আমাকে 100 টাকা তো দিতেই হবে, তার সাথে সুদ কত দিতে হচ্ছে, 10 টাকা, তার মানে কত হচ্ছে, 110 টাকা, 110 টাকা। এবার দেখো পরবর্তী এই যে 110 টাকা যে আমি ব্যাংকে দিলাম, ওকে, এই 110 টাকা যদি আমি আবার 1 বছরের জন্য 10% সুদের হারে রাখি, ধরুন রাখলাম বা ব্যাংক থেকে নিলাম, তাহলে তখন কি হবে দেখো, যে 110, তখন কিন্তু প্রিন্সিপাল হচ্ছে আমার 110, সময় আমার, ওকে, সময় হচ্ছে আমার 1 বছর, 10% হারেই নিচে কত, 100। তাহলে আবার দেখো 100 কেটে যাচ্ছে না, এবার 100 কাটছে না, এখানে একটা শূন্য কাটছে, এখানে একটা শূন্য কাটছে, তাহলে কত থাকছে, 11। তার মানে 110 ছিল প্রিন্সিপাল, প্রথমে আমার দ্বিতীয়তে 110 ছিল, তার সাথে আবার 11 যোগ করি, তাহলে কত হচ্ছে, 121 টাকা। দেখো তাহলে এখানে আবার 1 বছর সময় নিল, প্রথমে 1 বছরের জন্য 110 টাকা হলো, এই টাকাটাই আবার যখন আমি 1 বছরের জন্য রাখলাম, তখন হয়ে গেল 121 টাকা। 110 টাকা তো হলো না, 121 টাকা হলো, তাহলে কত টাকা বাড়লো দেখো, 21 টাকা বেড়েছে। আর প্রথমে কত বাড়লো, 110 টাকা, পরে তার মানে 11 টাকা বেড়েছে, ওকে। তাহলে এইভাবেই আমি এই টাকাটাকে যদি আবার 1 বছরের জন্য রাখি, দেখো এইভাবে চক্রর মতো ঘুরবে, ওকে। আমি যদি এইভাবে ধরে নাও একটা বৃত্তর মতো করে নিই, তো প্রথমে আমার আসল ছিল 100 টাকা, সেটাকে আমি 1 বছর খাটালাম 10% সুদের হারে, সেটা হয়ে গেল আমার 110 টাকা। আবার এটাকে 1 বছরের জন্য আবার 10% দিলাম আমি, এটা হয়ে গেল 121 টাকা। এটাকে আবার যদি আমি রেখে, তাহলে এভাবে ঘুরতেই থাকবে, এটাকেই বলে কম্পাউন্ড ইন্টারেস্ট। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তার জন্য বলেছে এখানে দেখো, যে কোনো নির্দিষ্ট সময়ের শেষে, সবার শেষে অর্জিত সুদ মূলধন বা আসলের সঙ্গে যুক্ত করে ওই সুদ বা আসল সবৃদ্ধি মূলকে পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য নতুন আসল বা মূলধন হিসেবে গণ্য করে পুনরায় যখন সুদ হিসেবে
করা হয় তখন সেই সুদকে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট বলে। ওকে, এই চক্রটা বুঝে নিও, তাইলেই হয়ে যাবে। এবার পরের অপশানটা দেখো, 4 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা জানার বিষয় আছে যে চক্রবৃদ্ধি সুদ কত সময়ের শেষে প্রাপ্য হবে হিসাব করে জানব। তাহলে চক্রবৃদ্ধি 1 বছরের জন্য হয়, কত বছরের জন্য হয়, কত মাসের জন্য হয়, 1 মাসের জন্য হতে পারে, সেটা কি আমরা জানব। বলছে যে সময়ের শেষে চক্রবৃদ্ধি সুদ প্রাপ্য হবে তাকে চক্রবৃদ্ধি সুদের পর্ব বা ইন্টারেস্ট পিরিয়ড অফ কম্পাউন্ড ইন্টারেস্ট বলে। চক্রবৃদ্ধি সুদের পর্ব সাধারণত 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, আবার 1 বছর হয়ে থাকে। তাহলে মনে রাখবে 3 মাস, 6 মাস আর 1 বছর। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো পর্বের উল্লেখ না থাকলে চক্রবৃদ্ধি সুদ বছরের শেষে দেয় বলে ধরা হয়ে থাকে, যে অর্থাৎ সাধারণত সুদের পর্ব 1 বছর ধরে নিতে হবে। কোথাও যদি উল্লেখ না থাকে তাহলে আমরা সেটাকে কি করব, 1 বছর ধরে নেব। ওকে, এর পরের পয়েন্টটা দেখো, 5 নম্বর পয়েন্টটা, যে সমূল চক্রবৃদ্ধিটা কি অ্যাকচুয়ালি। একটা হচ্ছে স্ববৃদ্ধিমূল আর একটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ওকে, মনে রাখবে স্ববৃদ্ধিমূল যেটা, আমি একটু যে তোমাদের লিখে দিই, যে স্ববৃদ্ধিমূল, স্ববৃদ্ধি মূল, এটা আমরা দেখেছিলাম যে এটাকেই আরেক নাম কি বলা হয়, সুদ আসল বলা হয়। কোথাও সুদ আসল উল্লেখ না থাকলে স্ববৃদ্ধি মূল উল্লেখ থাকে, তার মানে আমাকে বুঝে নিতে হবে এখানে সুদ আছে প্লাস আসল আছে। কিন্তু এবার দেখো, এবার সমূল চক্রবৃদ্ধি এর মানে কি, বলছে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। আরেকবার বলছি, আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে, চক্রবৃদ্ধির সুদের যে সমষ্টি যোগফলটাই হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। দেখো কি বলেছে, বাপ্পাদার প্রথম বছরে আসল 1200 টাকা আমরা দেখেছি। প্রথম বছরের সুদ তাহলে কি PRT/100, 1 বছরের জন্য, তার জন্য এখানে 1 আছে। ওকে, যে PR হচ্ছে এখানে 8% সুদের হারে। ওকে, আর সময়টা আমাদের কি ছিল, 2 বছর ছিল। আচ্ছা, তাহলে প্রথম বছরে, এই যে প্রথম বছর মানে এখানে T সমান সমান কত আছে, 1 আছে। তাহলে PRT/100 মানে 96 টাকা। এবার দ্বিতীয় বছরের জন্য কী হবে, দ্বিতীয় বছরের জন্য দেখো যে 96 টাকা আমার কি সুদ ছিল, তাহলে আসলটা যোগ করব, তাহলে কত হবে, 1296 টাকা। এবার দ্বিতীয় বছরের সুদ জন্য কি হবে, এটাই আমার প্রিন্সিপাল। দ্বিতীয় বছরের জন্য আমি বলেছি চক্রভাবে ঘুরবে। ওকে, সেটা এটা মেইন প্রিন্সিপাল। তাহলে PRT/100 দ্বিতীয় বছরের সুদ, PRT/100, তাহলে PRT/100 আর হচ্ছে 8%, এখানে সময় কিন্তু 1 বছরের জন্যই। ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 103.68 টাকা পাচ্ছি। তাহলে দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি, এবার এটা আমরা এক্স্যাক্টলি জানবো যে সমূল চক্রবৃদ্ধিটা কি। যে দেখো, প্রথমে প্রিন্সিপালটা নিল, প্লাস কি করলো, পরে দ্বিতীয় বছরের জন্য সুদ আসলো সেটা যোগ করলো, মানে আয় যোগ করলো। তাহলে P+I হচ্ছে আমার কি সমূল চক্রবৃদ্ধি, তার মানে আমার একই দাঁড়ালো। ওকে, যে যেটাই স্ববৃদ্ধিমূল সেটাই সুদ আসল, সেটাই আবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে সেটাই কি বলছে, নামটা বলছে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। ওকে, এই নামগুলো মনে রাখবে। যে সুদ আসল থাকলে তো ঠিক আছে, এটাকে আমরা যখন সরল সুদ কষাতে দেখলাম, সরল সুদ কষা তখন স্ববৃদ্ধি মূল ছিল। এবার যখন চক্রবৃদ্ধি করছি তখন কিন্তু এর নামটা চেঞ্জ হয়ে গেছে, তখন কি হয়ে গেছে, সমূল চক্রবৃদ্ধি। তার মানে এখানেও সুদ যোগ কি দেখতে পেলাম, আসল আছে। ওকে, তিনটার মানে একই দাঁড়াচ্ছে। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল বা মূলধন সবসময় এক থাকে না, অবশ্যই থাকে না। কেন কি চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন কি এটা চক্র মতো ঘুরছে, ওই টাকাটাই আমরা পরে আবার সুদ, মানে প্রথম যেটা আসল নিয়েছিলাম, পরে যেটা ইন্টারেস্ট পেয়ে আমি সুদ আসল পেলাম, সেটাকে প্রিন্সিপাল নিচ্ছি, মানে আসল নিচ্ছি, তখন কি, তার জন্য এই বলছে আসল বা মূলধন সবসময় এক থাকে না, প্রত্যেক সুদ পর্বের শেষে আসল বা মূলধন কি পরিবর্তিত হতেই থাকবে, হবেই। ওকে, এটাকে আবার তুমি মেন প্রিন্সিপাল নাও, আবার 1 বছরের জন্য খাটাও, তাহলে আবার কি হবে, বেশি হবে। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট পেজ। এবার পরে দেখো 101 পেজে প্রয়োগ নাম্বার 1 নাম্বারটা আমরা দেখিনি। প্রয়োগ 1 কি বলেছে, বলেছে যে আমি যদি বার্ষিক মানে বছরে 5% চক্রবৃদ্ধি সুদে 1400 টাকা 2 বছরের জন্য ধার নিই, এখানে সময়টা দেওয়া আছে 2 বছরের জন্য ধার নিই, তবে কত টাকা চক্রবৃদ্ধি সুদ ও
সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল দেব হিসাব করে লিখি। তাহলে ধরি প্রথম বছরের আসল সেটা কত টাকা, 100 টাকা। কেন 100 টাকা? কেন কি আমরা জানি যে পার্সেন্টেজ থাকলে এক বছরের জন্য, দেখো এখানে 100 টাকা এক বছরের জন্য সুদ হচ্ছে 5 টাকা, আমরা এইভাবে শিখেছিলাম। তাহলে প্রথম বছরের জন্য আসল কত, পার্সেন্টেজ মানে 100 টাকা, প্রথম বছরের 5% সুদ হিসেবে তাহলে কত হবে, 5 টাকা। কেন কি এখানে তুমি যদি PRT/100 লাগিয়ে দাও তাহলে পির ভ্যালু কত, 100, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। আর কত, আর হচ্ছে আমার 5, আর সময় কত, বার্ষিক 1 বছর, তাহলে 1, নিচে 100 কেটে যাচ্ছে, তাহলে কত, 5 টাকা দাঁড়াচ্ছে। ওকে, দ্বিতীয় বছরের আসল, তাহলে দ্বিতীয় বছরের আসল কত হবে, সুদ আসল, সুদ যোগ আসল, সুদ যোগ আসল মানে 100 যোগ 5, তাহলে যোগ করলে কত হবে, 105। ওকে, এই টাকাটা আমি কি করব, দ্বিতীয় বছর আবার 5% সুদ হিসেবে খাটাবো। তাহলে দেখো এখানে আমরা সেমভাবে PRT/100 এর ফর্মুলা যদি লাগিয়ে দিই তাহলে এটা কত হয়ে যাচ্ছে, পরবর্তীতে সুদ কত পাচ্ছি, 5.25 টাকা। ওকে, সুদটা এবারে বাড়লো। ওকে, তাহলে কি হলো যে এটা হচ্ছে মেইন প্রিন্সিপাল, দেখো ইনটু PRT/100, তো 1 বছরের জন্য, এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে এখানে কাটাকাটি করলে কত হচ্ছে, ওকে এটা কাটাকাটি করলে এই যে 5.25 টাকা হচ্ছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত দাঁড়াচ্ছে, তাহলে আসল কত ছিল আমার 100 টাকা, আর পরে সুদ কত পেলাম, 5.25, তাহলে যোগ করলে কত হবে, না অ্যাকচুয়ালি এই আসলের সাথে এরটা আগে যোগ হবে, তাহলে 105 এর সাথে যোগ হবে কত, এর সুদটা যোগ হবে মানে 5.25, তাহলে কত হবে, 5 5 10 মানে 110.25। ওকে, সেটাই বলেছি যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে সুদ যোগ আসল, সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ যোগ আসল, তাহলে কত হচ্ছে 110.25 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে সুদটা বের করতে গেলে কি করতে হবে, আমাকে আসলটা বিয়োগ করতে হবে, কারণ এখানে সুদ আসল দুটো মিলেই আছে। তাহলে আমি সুদ আসল থেকে আসলটা বিয়োগ করবো 100, তাহলে কত হচ্ছে আমার 10.25 টাকা। ওকে, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি আমি 10.25 টাকা, অথবা অন্যভাবে করা যায় যে দুটো সুদকে তুমি যোগ করতে পারো, যে প্রথমে আমি একটা সুদ পেলাম 5 টাকা, পরে আরেকটা সুদ পেয়েছি 5.25, দুটো যোগ করলে সেটাও তুমি 10.25 টাকা দিয়ে আসতে পারো। ওকে, তো এখন গণিতের ভাষার সমস্যাটি হলো যে আসল আমার 100 টাকা, চক্রবৃদ্ধি সুদ কত, 10.25 টাকা, আর 1400 টাকায় কত, যে এখানে যে দিয়েছে যে 1400 টাকায় কত, এটা কোশ্চেন সাইন, তাহলে 100 টাকায় আসল হলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 10 টাকা, 1 টাকায় কত কম, আর 1400 টাকায় কী হবে, বেশি হবে। তাহলে এটা কেটে কত আসবে, দেখো এটার সাথে আমি এটা শূন্য কেটে দিই, এর সাথে এর শূন্য কেটে দিই, জাস্ট এটা গুণ করে আমরা বসাবো। ওকে, তাহলে দেখো এখানে কত আসবে, 143.50, 143.5। ওকে, এটা গুণ করলে এটাই আসবে, কারণ 10-এর সাথে যখনই গুণ করবে 0.5, ওকে এটা হবে। তাহলে আসল ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে সেটা কি সম্পর্ক, সরল না ব্যস্ত, এখানে মনে রাখবে আসল এর সাথে চক্রবৃদ্ধি সুদের সবসময় সরল সম্পর্ক হবে। ওকে, মানে প্রিন্সিপালের সাথে সুদ, মানে আমরা দেখেছি যে পির সাথে ভ্যারিজাস আই হবে। ওকে, মানে আই বলতে চক্রবৃদ্ধি সুদ, এটা সবসময় কী হবে, সরল সুদে থাকবে। ওকে, এগুলো দিয়ে কোশ্চেন আছে তোমাদের সত্য মিথ্যা বা বলতে পারো যে শূন্যস্থান, তাহলে এই লাইনগুলো মনে রাখবে যে আসল আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কি সম্পর্ক, সেটা হচ্ছে সরল সম্পর্ক। ওকে, এবার নির্ণয় চক্রবৃদ্ধি সুদ কত, 143.50, আমরা দেখলাম যে 143.50 টাকা। আর সমূল চক্রবৃদ্ধি কত, মানে যোগ করব, সমূল চক্রবৃদ্ধি সুদ যোগ আসল, তাহলে সুদ হচ্ছে 143.50 টাকা, আর আসল কত, প্রিন্সিপালটা আমার কত, 1400 টাকা, প্রথমেই বলে দিয়েছিল যে আসল কত আমার প্রিন্সিপাল, সেটা আমি যোগ করব, সবৃদ্ধি মূল মানেই হচ্ছে সমূল চক্রবৃদ্ধি মূল হচ্ছে সুদ যোগ আসল, তাহলে এটা যোগ করলে কত আসবে, দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে কত আসলো, 1543.50 টাকা। ওকে, বিকল্প পদ্ধতিও আছে, সেটাও দেখে নিই একবার। তো বলছে প্রথম বছরে আসল, মানে যেটাকে আমরা প্রিন্সিপাল বলবো, যে 1400 টাকা,
প্রথম বছরের সুদ, তাহলে প্রথম বছরের সুদটা আমি কি করে পাবো? প্রিন্সিপাল আমার 1400 টাকা, 5% আর ছিল 5%, সেটাকে 100 দিয়ে ডিভাইড করবো, পি আর টি বাই 100। টি এখানে যেহেতু প্রথম বছর মানে এক বছরের জন্য এখানে 1 আছে, ওকে। তাহলে এই 2 শূন্য কেটে দেবো, 5 14 কত 70, ওকে। তাহলে কত টাকা হচ্ছে? সুদটা হচ্ছে আমার 70 টাকা, ওকে। এবার পরে কি বলেছে দেখো, যে দ্বিতীয় বছরের মূলধন, তাহলে দ্বিতীয় বছরের মূলধন কী হবে? এদের দুইজনের যোগফল, ওকে, মানে সুদ প্লাস আসল, সেটা হয়ে গেল আমার পরবর্তীতে প্রিন্সিপাল। মনে রাখবে এটাই চক্র মতো ঘুরছে, ওকে। প্রথমে আমি এখানে ছিল আমার 1400 টাকা, ভালো মতো বুঝে নাও, ওকে। পরবর্তীতে সুদ সমেত এখানে কত পেলাম আমরা? সুদ কত পেলাম? 70 টাকা। তাহলে দুইজনের যোগফল করে কত আসলো? 1470 টাকা, ওকে। এইটাকে এবার আমার প্রিন্সিপাল ধরবো, প্রথমে এটাকে প্রিন্সিপাল ধরেছি, এবার এটাকে আবার এই টাকাটাকে আমরা খাটাবো, ওকে। তাহলে দ্বিতীয় বছরে দেখো এই টাকাটাকে যদি খাটিয়ে পি আর টি বাই 100, এখানে দুটো শূন্য, একটা শূন্য কেটে দেবো, ওকে। এখানে আমরা যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে এটাকে ওকে 2 দিয়ে তো যাচ্ছে না, তাহলে ভাগ করো, তাহলে 73 দশমিক কত হবে? 50 টাকা। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে কি? সুদ যোগ আসল। তাহলে আমার প্রিন্সিপাল কত? 1470 টাকা, তার সাথে আমরা 73 টাকা যোগ করলে কত পাবো? 70 আর 73 যোগ করলে 1543 টাকা পাবো, ওকে। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা বের করবো, শুধু সুদ। মনে রাখবে সুদ বের করতে গেলে আমাকে কি সুদ আসল থেকে আসলটা বিয়োগ করতে হবে, মানে প্রিন্সিপালটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? দেখো 143.50 টাকা, ওকে। আবার অন্যভাবে করা যায়, তো এই তিনটা যে অপশন দিয়েছে, প্রথমে এইভাবে করেছে, তোমরা এইভাবে করতে পারো, সেকেন্ড বিকল্প পদ্ধতি করতে পারো, কিন্তু আমি যেটা তোমাদের জন্য পদ্ধতি করবো সেটা অবশ্যই এই পদ্ধতিটা করব, যে আমি অন্যভাবে হিসাব করে দিই, এটা সবচেয়ে ইজি পদ্ধতি, ওকে। তো আমি তোমাদের বলবো, সাজেশন করবো তোমরা এই পদ্ধতিটা দেখবে, যেই পদ্ধতিটা এখন দেখাবো। তাহলে টোটাল 3টা মেথডে অঙ্ক করেছে, তোমার যেটা ইচ্ছে এনি ওয়ান তোমরা সেই মেথডটা নিয়ে করবে। তো আমি তো তোমাদের এই মেথডটাই শেখাবো, ওকে। তাহলে দেখো আমি সরল সুদ কষা তো তোমাদের এই মেথডটাই সাজেশন করেছিলাম, এটাতেও করবো। তাহলে ধরি আসল কত? আসল আমি পি টাকা নিলাম, বার্ষিক সুদের হার R%, তাহলে প্রথম বছরের সুদ কত? পি আর টি বাই 100, টি এখানে 1 যেহেতু বার্ষিক এক বছরের জন্য এত টাকা। তাহলে প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি হলো, মানে যোগ করব আসল যোগ সুদ, মানে আসল হচ্ছে পি টাকা আর সুদ হচ্ছে পি আর বাই 100। তাহলে এখান থেকে আমি একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, দেখো যে পিটাকে যদি কমন নিই 1 প্লাস আর বাই 100, তাহলে এই ফর্মুলাটা মনে রাখবো। আর দ্বিতীয় বছরের মূলধন কী হবে? দ্বিতীয় বছরের মূলধন এটাই হবে পি 1 প্লাস আর বাই 100, ওকে। চলো নেক্সট পেজ কী বলেছে দেখে নিই। দেখো পরের পেজে কী বলেছে? দ্বিতীয় বছরের শেষের সুদ, তাহলে সুদটা কী হবে? আবার পি আর টি বাই 100, সেটাকে আমরা প্রিন্সিপাল ধরবো, আবার আর এক বছরের জন্য 100। তাহলে এটাকে দেখো দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি কী হবে? সমূল চক্রবৃদ্ধি হবে যে প্রথমে আসল তারপরে সুদ। আচ্ছা, এটা মনে হয় একেবারে অন্যরকম করেছে, এই মেথডে তো অবশ্যই করবো না, আমি ভাবলাম যে এই মেথডটি করেছে, দেখে নিচ্ছি, ওকে। তাহলে এটাকে কি করেছে? পি 1 প্লাস আর বাই 100টা কমন নিয়েছে, কমন নেওয়ার পরে এখানে পি আর পড়ে আছে, আচ্ছা পি যেহেতু কমন নিয়েছে তাহলে শুধু আর পড়ে আছে, নিচে কত পড়ে আছে? 100, ওকে। যেহেতু আমি 1 প্লাস আর বাই 100টা কমন নিয়েছি, তাহলে এখানে দেখো কি থাকলো? একই সংখ্যা দুবার আসছে, তাহলে সেটাকে হোল স্কয়ার করবো, ওকে। তাহলে দেখো পেলাম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি পি 1 প্লাস আর বাই 2 এর পাওয়ার কত? 2। এটা অ্যাকচুয়ালি ফর্মুলাই, আমরা পরবর্তী ফর্মুলাটা লাগিয়ে দিব, ওকে। এটা কি করে আসলো সেটা দেখাচ্ছে, 2 বছর চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কী হবে? দেখো যে এখানে সুদ আসল আছে, সমূল চক্রবৃদ্ধি যেহেতু, তার মানে সুদ আসল দুটোই আছে, সেখান থেকে আমি আসলটা বিয়োগ করব, মানে পি, সেটা বিয়োগ করার পর এটাকে হোল স্কয়ারের সূত্রে ভেঙেছে, বাপরে, ওকে। তো ভেঙেছে, এটা 1 স্কোয়ার, এটা 2ab প্লাস বি স্কোয়ার, ওকে। এটা তো অবশ্যই করবো না এইভাবে। তাহলে এখান থেকে কী করেছে? পি, আর এখান থেকে কী কমন নিয়েছে? আর বাই 100টা আবার কমন নিয়েছে, তাহলে 2 পড়ে আছে, প্লাস আর বাই 100 এত টাকা, ওকে। তাহলে বলছে যে পি ইকুয়াল টু 1400 টাকা, আর ইকুয়াল টু 5 হলে সেখানে ভ্যালুগুলো বসিয়েছে, ওকে। অনেক কঠিনভাবে করেছে, তো সমূল চক্রবৃদ্ধি পির ভ্যালু বসিয়েছে আর এর ভ্যালু বসিয়েছে, আমরা ডাইরেক্ট অ্যাকচুয়ালি এখানেই বসিয়ে দেবো, ওকে। এটা মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা তোমাদের কীভাবে মনে রাখতে হবে? দেখো আমি ফর্মুলাটা নিয়ে না আসার আগেই বলে দিচ্ছি যে পি 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার এন, ওকে। এখানে 100 এর পাওয়ার এন,
এনটা হচ্ছে তোমার সময়। ওকে, আর এখানে সময় কত বছর বলেছিল, সময় 2 বছর বলেছিল। তাহলে এখানে ডাইরেক্ট এত কিছু না লিখে আমরা কিন্তু এটা করতে পারি। এটা যেহেতু বলেছে যে কীভাবে আসছে, তা আমরা এত কিছু করবো না, আমরা ডাইরেক্ট এখানে বসে দেবো যে পির ভ্যালু 1400 টাকা 1 প্লাস আর এর ভ্যালু 5 আর নিচে 100 উপরে 2। এবার এটাকে ক্যালকুলেশন করে সেটা কত আসছে দেখো। এটা যদি আমরা এই দুটো শূন্য কেটে দিই, ওকে, বাকি ক্যালকুলেশন করে এখান থেকে আমরা আসবো। দেখো এগুলো যদি আমরা কাটাকাটি করে এখানে আমরা শেষ যেটা রেজাল্ট নেব 1 5, ওকে, 4 3.5 এটা আসবে। তো এটা যেহেতু সমূল চক্রবৃদ্ধি মানে সুদ যোগ আসল দুটোই আছে, তাহলে আমি সুদটা বের করতে গেলে আমাকে কী করতে হবে, 1400 টাকা বিয়োগ করতে হবে। ওকে, সেটা বিয়োগ করলে 143.50 টাকা পাবো। তাহলে এই মেথডটা ইজি। ওকে, ফর্মুলাটা এটাই, এ ইকুয়াল টু এ বলতে এখানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি বলতে সুদ যোগ আসল দুটোই আছে এখানে। ওকে, দেখো প্রয়োগ 2টা এবার ডাইরেক্ট ফর্মুলায় করেছে যে মূলধন পি এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর হলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধির কথা হবে নিচে হিসাব করি। যে তৃতীয় বছরের মূলধন, তাহলে ওই ফর্মুলা পি ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার 2। ওকে, তাহলে তৃতীয় বছরের মূলধন, তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কী হবে, যে এটা হচ্ছে আমার আসল প্লাস আবার আসল নেব, আবার কী করছে পি আর টি বাই 100 করছে, পি আর টি বাই 100 করেছে। ওকে, তাহলে আচ্ছা আরেকবার দেখে নিই যে পি বার্ষিক সরস্বতীর হার হলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তাহলে তৃতীয় বছরের মূলধন কত হচ্ছে পি 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার 2। ওকে, এটা তো আমার ফর্মুলাটা। অ্যাকচুয়ালি এত কিছু তোমাদের জানার প্রয়োজন নেই, তবু আমি বলে দিচ্ছি যে এই যে দেখো এটা অপশানে বলে দিয়েছে যে আই নাম্বার থেকে পাই। দেখো আই থেকে পেলাম তৃতীয় বছরের মূলধন কত দেওয়া আছে, পি 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার 2। ওকে, তাহলে তৃতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি মানে কি, সেখানে সুদ যোগ আসল আছে, তাহলে সুদ যোগ আসল হচ্ছে এটা। ওকে, এবার সুদটা বের করছে, সুদটা কি পি আর টি বাই 100, এই টোটালটাই আমার আসল। ওকে, আর টি হচ্ছে 1 বছরের জন্য, তাহলে এখানে 1 আছে আর পার্সেন্ট দিয়ে নিচে 100। এবার এখান থেকে কী করেছে দেখো, এটা তো এরকমই আছে। এবার এখান থেকে কী করেছে যে 1 প্লাস আর বাই 100টা কমন নিয়েছে, 1 প্লাস আর বাই 100 কমন নিয়েছে। তো 1 প্লাস আর বাই 100 কমন নিলে তাহলে কী পড়ে থাকছে দেখো বাইরে, না অ্যাকচুয়ালি পি 1 প্লাস আর বাই 100 পাওয়ার 2 কমন নিয়েছে। তাহলে এটা কমন যদি নিই, তার জায়গায় 1 থাকছে প্লাস এটা কমন আসে, তাহলে আর বাই 100। তাহলে এখান থেকে কী করেছে দেখো যে এটা সেম আসে, তাহলে এটাকে আমি কিউব করতে পারি। ওকে, তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কী দাঁড়াচ্ছে, পি ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার 3। ওকে, এটা অপশান হচ্ছে 2 যখন 3 বছর দিয়ে থাকবে। তাহলে n বছরের সমূল চক্রবৃদ্ধি কী হবে, এবার ফর্মুলাটা দেখো। এবার ফর্মুলাটা কী বলছে যে n বছরের সমূল চক্রবৃদ্ধি, এটা তো 3 বছরের ছিল বলে উপরে 3, 2 বছরের ছিল বলে উপরে 2। ওকে, যদি 3 বছরের বলে তাহলে 3 বছরের জন্য কী হবে, সেখানে 3। তাহলে দেখো এই ফর্মুলাটা আমরা মনে রাখবো যে n বছরের সমূল চক্রবৃদ্ধি কী হবে, পি 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার n, যেখানে পি হচ্ছে কি আমার মূলধন মানে প্রিন্সিপাল, আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার, এনটা হচ্ছে আমার সময়। ওকে, তাহলে এই ফর্মুলাটা নিয়ে আমরা অঙ্কগুলো করব। ওকে, দেখো প্রয়োগ 3 নম্বর কী বলছে যে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। সমূল চক্রবৃদ্ধি মানে কি, সুদ যোগ আসল, মনে রাখবে সুদ প্লাস আসল। ওকে, এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে টি, এটা অ্যাকচুয়ালি এন, যেহেতু আমি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমার টি নিই, এন আছে, এখানে হচ্ছে আমার আর। তাহলে এটা দেখলে তোমরা বুঝে যাবে যে অঙ্কগুলো কীভাবে করতে হয়। ওকে, তাহলে আমরা লিখব যে আসল, ওকে, যেটাকে প্রিন্সিপাল ধরা হয়, সেটা সমান সমান কত, 1000 টাকা। ওকে, 1000 টাকা। তারপরে সময় আমরা লিখব যে সময়, যেটাকে আমরা এন দ্বারা ইন্ডিকেট করব। ওকে, চক্রবৃদ্ধির ক্ষেত্রে এন নেবে, আর সরল সুদের ক্ষেত্রে আমরা সেটা কি নিই, টি নিই। ওকে, তাহলে এন, যেহেতু ফর্মুলায় এন আছে, তাহলে এন হচ্ছে আমার 2 বছর। ওকে, আর কি দেওয়া আছে দেখো, সুদের হার। ওকে,
তাহলে চক্রবৃদ্ধি সুদের হার না লিখে, যেহেতু এই অঙ্কটাই চক্রবৃদ্ধি, তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি যে সুদের হার, যে এটাকে আর দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে 5%। ওকে, দেখো 5%। তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলা লিখব যে সুতরাং আমরা জানি, বা সমূল চক্রবৃদ্ধি লিখতে পারো। ওকে, যেহেতু সমূল চক্রবৃদ্ধি চেয়েছে, তাহলে আমরা জানি এখানে আমি এ একটা অ্যাড করে দিচ্ছি। ওকে, ফর্মুলাটা এইভাবে পড়বো, এ ইকুয়াল টু, এ হচ্ছে আমার সমূল চক্রবৃদ্ধি, মনে রাখবে, এ ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100-এর পাওয়ার কত, এন। এখানে ভ্যালুগুলো বসাবো। আর এখানে এটা অ্যাকচুয়ালি কি, এ হচ্ছে সমূল, এ হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি। ওকে, যেমন আই ছিল এর আগে, আইটা শুধু সুদ ছিল, কিন্তু এ হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, মানে সুদ যোগ আসল। পির ভ্যালু কত, 1000, 1 প্লাস আর এর ভ্যালু কত, আর হচ্ছে 5, নিচে 100, এন এর জায়গায় আমরা 2 বসাবো। ওকে, সমান সমান 100। দেখো, এটাকে লসাগু করে তোমাদের একটা সিম্পল নিয়ম দেখিয়ে দিচ্ছি, যে তোমরা এটাকে ডাইরেক্ট লিখবে, 100 যদি 1 থাকে না, প্লাস যদি থাকে, মনে রাখবে যদি প্লাস থাকে তাহলে 100-র সাথে 5 একবারে যোগ করে, তাহলে 105, নিচে কত, 100 লিখবে, স্কোয়ার করবে, এটা পাওয়ার যত থাকবে তত। আরেকবার বলছি, এটা যখন লসাগু করবে, এখানে আর লসাগু করার দরকার নেই, তোমরা কি করবে, 100 থাকলে আর এখানে 1 থাকলে, তাহলে ডাইরেক্ট এর সাথে যোগ করবে, তাহলে কত হবে, 105, আর নিচে 100ই রাখতে হবে। আর এটা লসাগু কী করে জানি, সেটা তো তোমরা জানো, সেটা তবুও একটু দেখিয়ে দিচ্ছি, যে এর ভিতরে পার্টটা, এর নিচে 1 নিয়ে আমরা 100 লসাগু করব, 100-র সাথে 1 যোগ করলে 100, 100-র সাথে 1 ভাগ করলে অ্যাকচুয়ালি 100, সেটা 100-র সাথে গুণ, 1-এর সাথে গুণ করলে 100, আর 100 100 কেটে গিয়ে 1 হচ্ছে, তার মানে 5, তাহলে উপরে কত দাঁড়াচ্ছে, 105/100। ওকে, তাহলে এত কিছু না করে আমরা এটা মনে রাখবো যে 1 থাকলে যোগ হবে। ওকে, এবার কি দাঁড়াচ্ছে দেখো, এটাকে আমরা দুবার লিখব, যে 105/100, যেহেতু পাওয়ার 2 আছে, তাহলে 105/100। এর সাথে দুটো করে শূন্য আমরা যদি কেটে দিই, 100-কে আমরা রাখবো। ওকে, 100-কে, চলো একটা শূন্য আমি কেটে দিই, তাহলে অ্যাটলিস্ট কি থাকলো, নিচে আমার 10 থাকলো, 10-কে আমরা কাটবো না, তাহলে আমার ভাগ করতে সুবিধা হবে। ওকে, এই 10-কে কাটবে না, 10 বা 100 বেঁচে থাকলে এগুলো কাটবে না, তাহলে 105 যদি গুণ করি আমরা, 5 5 25, যেহেতু শূন্য আছে, 5-কে 5, শূন্য দিয়ে 3টা শূন্য পাবো আমরা, 1 দিয়ে করলে 105-ই পাবো, তাহলে 5 2, তাহলে 11025, তাহলে কত আসছে, 11025। ওকে, আর নিচে কিন্তু 10 রয়েছে, তার মানে এক ঘর আগে দশমিক, 11025, এক ঘর আগে দশমিক আসে, একটা শূন্য আছে বলে এত টাকা। ওকে, এটা এতকে এককটা এত টাকা, তাহলে এটাই হতো আমার উত্তর। কেন এটা উত্তর, যেহেতু আমার কাছে সমূল চক্রবৃদ্ধি চেয়েছে, আর সমূল চক্রবৃদ্ধি মানে কি, আমরা এখানে এ নিয়েছি। ওকে, তাহলে আমার সমূল চক্রবৃদ্ধি বেরিয়ে গেল। বুঝতে পেরেছো, এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করব। ওকে, একদম ইজি মেথড, শুধু ফর্মুলাটা মনে রাখবে, যে এ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100-এর পাওয়ার কত, এন। ওকে, এটা কোথাও নোট ডাউন করে নেবে। ওকে, আচ্ছা, পার্ট 2-তে আমরা বাকি বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে।